এই সার্বিক বিষয় এবং আরও এর পেছনের কারণগুলো আমরা আরও বিস্তারিতভাবে জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক শাহাব আনাম খান। অধ্যাপক শাহাব আনাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ এই আয়োজনে। এবং আমরা যেটি দেখতে পেলাম যে অনেকটা আচমকাই, অনেকটা অপ্রস্তুত ছিল কিন্তু বিশ্ববাসী কিংবা দেশবাসী। আপনি আসলে নেপালের এখনকার পরিস্থিতি, এখন পর্যন্ত 14 জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এখনকার পরিস্থিতি? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। অন্ততপক্ষে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পরবর্তী সময়ে নেপালে যে ঘটনাটা ঘটছে সেটা খুব স্বাভাবিকভাবেই বিশ্ব রাজনীতিতে একটা বড় রকমের ইমপ্লিকেশন রাখবে। এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন একটা বড় বিষয় হলো যে এই মুভমেন্টটা গত 3 দিন ধরে খুব বড় রকমের মোমেন্টাম পাচ্ছিল, এবং এটা ঠিক বাংলাদেশের মতোই যেখানে আসলে কোনো স্পেসিফিক নেতৃত্বের বিষয় ছিল না, এবং এটা খুবই স্পন্টেনিয়াস, এবং এই পুরো আন্দোলনটাই খুব স্বাভাবিক সাধারণ মানুষের কাছ থেকে এসছে। কিছুদিন ধরে একটা বড় রকমের প্রোগ্রাম ওরা চালু করেছিল, সেটাকে বলা হয় নেপো বেবি। মূলত ছিল হলো যে এই ওভারঅল কাঠমান্ডু কেন্দ্রিক যে পলিটিক্সটা ছিল এটা অনেক বেশি, যেটাকে আমরা কাঠমান্ডুতে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ইকোনমিক ইনইকুয়ালিটির একটা বিশাল বিস্তর ফারাক আমরা দেখছিলাম। সুতরাং সব দিক থেকে এই যে অর্থনৈতিক বিষয়ে করাপশন, এবং সেই সাথে গত 2008 সাল থেকে আজ পর্যন্ত এই পুরোটা সময়ে অন্ততপক্ষে 12টি সরকার নেপালে এসছে, এবং এই সরকারগুলি কিন্তু বারবার কোনো যে একটা কনক্রিট পলিটিক্যাল সলিউশন দেবে মানে নেপালি পলিটিক্যাল সোসাইটিকে, সেটাও কিন্তু আমরা পাচ্ছিলাম। সুতরাং সব দিক থেকে যদি আমরা দেখি যে বাংলাদেশের যেরকম একটা বড় রকমের আস্থার সংকট তৈরি হয়েছিল, অর্থনৈতিক ডিসপ্যারিটি ছিল, এবং সেই সাথে কনসেনসাস নাই, এবং তারা প্রায় যে বিভিন্ন রকম পলিটিক্যাল নেগোসিয়েশন করেন, সেখানে আসলে ইডিওলজির চেয়ে নিজেদের পলিটিক্যাল পাওয়ার ইকুয়েশনটা বেশি জরুরি। সেটার বিরুদ্ধে একটা বড় রকমের জেনজি কেন্দ্রিক আন্দোলন তৈরি হয়েছে, এবং সেই আন্দোলনের রেজাল্টটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। কেপি শর্মা ওলি, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, আসলে উনিও তো কথার ফুলঝুরি দিয়ে, যদিও সবসময়ই আসলে বরাবরই নেপালের যে ক্যাবিনেট সেটি সবসময় খুবই নাজুক থেকেছে, কথায় কথায় ভেঙেছে, সেখানটায় এই ইতিহাস তো নেপালের আছে। কিন্তু বর্তমান কেপি শর্মা ওলি সরকারের আসলে মূল্যায়ন আপনি কিভাবে করবেন? এরকম একটি বিক্ষোভ আসলে দমন করতে গিয়েও যে আসলে পন্থা বেছে নিল সরকার, সেটিকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? নিশ্চিতভাবেই, কারণ এমনটা যে বিষয়টা হঠাৎ করে ঘটেছে, সুতরাং সেই জায়গাতে নেপালের যে রেসপন্সটা হয়েছে, সেই রেসপন্স করলে যে বিষয়টা হয় যে খুব স্বাভাবিকভাবেই তারা এই আন্দোলন দমন করার জন্য রাষ্ট্রীয় যে সংস্থাগুলি আছে সেখানে রিলাই করেছে, এবং সেই সাথে কিন্তু এটাও সত্যি যে নেপালে একটা বড় রকমের ইন্টেলিজেন্স পরাজয়ও কিন্তু ঘটেছে। অর্থাৎ ইন্টেলিজেন্স এজেন্সিস গুলি একবার বলছিল 10,000-এর মতো লোক জড়ো হবে, কেউ বলছিল 15,000, কিন্তু দেখা যাচ্ছে যে 25,000-এর উপরে অন্ততপক্ষে কাঠমান্ডু সেন্ট্রাল এরিয়াতেই আছে। সুতরাং এখানে ইন্টেলিজেন্সের যে বিষয়টা থাকে এবং পুলিশ বা মিলিটারি কেন্দ্রিক যে ডিপ্লয়মেন্টটা থাকে, সেটা খুব স্বাভাবিকভাবে খুব হার্ড রিয়াকশন তৈরি করেছে। যদিও আজকে কিছুটা হলেও ইন্টারনেট রেস্ট্রিকশন শিথিল করা হয়েছে, কিন্তু যেই ড্যামেজটা হওয়া সেটা হয়ে গেছে, এবং সেই সাথে আমাদেরকে বিশ্ব ভূরাজনীতিরও এখানে একটা বড় রকমের ভূমিকা আছে। কারণ আপনি দেখেন এই মুহূর্তে নেপালের পলিটিক্সে কমিউনিস্ট পার্টির, সেটা পুষ্পকমল দাহাল হোক কিংবা কারেন্ট প্রাইম মিনিস্টার হোক, তাদের প্রত্যেকেরই যে কমিউনিস্ট পার্টি এবং তাদের যে রাশিয়া বা অন্যান্য ব্লকের সাথে যে সম্পর্কগুলি, সেটাও কিন্তু এখন বড় রকমের রিফ্লেক্টেড হয়েছে। সুতরাং সেগুলিও কিন্তু আলটিমেটলি গ্লোবাল পলিটিক্স এর একটা বড় রকমের ইন্টারেস্ট। সব দিক থেকে দেখলে আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে
যে কাঠমান্ডুতে তারা যে রেসপন্সটা করেছেন সেটা বাংলাদেশ থেকে বা শ্রীলঙ্কা থেকে তাদের একটু শিক্ষা নেওয়া দরকার ছিল, তাহলে হয়তোবা এই পরিস্থিতি তারা এড়াতে পারতেন। আপনি অধ্যাপক সাহেব, আপনি গ্লোবাল পলিটিক্সের কথা বলছিলেন, ইন্দোনেশিয়ার কথাও কিন্তু আমরা একটু আলোচনায় আনতে চাই, কারণ ইন্দোনেশিয়ার ঘটনাও কিন্তু আসলে এর কাছাকাছি ছিল। আপনি এর সাথে কিছু যোগ করবেন কিনা এই বিষয়ে? না, না, নিশ্চিত নিশ্চিত ইন্দোনেশিয়াতে যে বিষয়টা তৈরি হলো সেটার সাথে কিন্তু রাষ্ট্রীয় সংস্থা যেটা পুলিশ এবং সেই সাথে যে পলিটিক্স এর উপরে একটা লং টার্ম আস্থার ঘাটতি তৈরি হচ্ছিল ইন্দোনেশিয়াতে, সেটারও একটা রিফ্লেকশন কিন্তু আছে। সুতরাং আমি বলবো না যে বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার সাথে সরাসরি সেটা মেলে, কিন্তু নিশ্চিতভাবে যদি আপনি গভর্নেন্স স্ট্রাকচার দেখেন এবং পলিটিক্যাল ডিসপ্যারিটি যদি দেখেন, তাহলে সেই জায়গাতে একটা বড় রকমের সিমিলারিটি আছে। এবং যে মোটরসাইকেল চালককে হত্যা করা হলো, সেই জায়গাতে যে এক্সেসিভ সিকিউরিটি বা সিকিউরিটি ফোর্সেস এর ব্যবহার, সেটাও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাতেও একটা বড় রকমের চিন্তার খোরাক হয়েছে যে রাষ্ট্র যে বারবার তার সিকিউরিটি অ্যাপারেটাসকে ব্যবহার করছেন, এবং সেই সাথে জেনজি বা ইয়াঙ্গার পপুলেশন বা যারা ইকোনমিক অরবিটের বাইরে আছেন, তাদের যে রিফ্লেকশনগুলি সেগুলি কিন্তু রাষ্ট্র বারবার ধরছে না। সুতরাং আমরা যেটা এখন দেখছি, এই মুভমেন্ট আমরা ভবিষ্যতে আরো দেখব এবং আমার ধারণা আমাদের নেইবারহুডে আরো আসবে। সুতরাং সেইগুলির জন্য আমাদেরকে একটু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর আপনার সবশেষ প্রশ্ন অধ্যাপক সাহেব আপনার কাছে, যে বাংলাদেশের প্রসঙ্গ আসলে এড়িয়ে নেপালের আজকের প্রসঙ্গ আলাপ করা যায় কিনা? বাংলাদেশে জুলাই আগস্টে আমরা একই ধরনের বিক্ষোভ, এই জেনজি প্রজন্মেরই বিক্ষোভ কিন্তু আমরা দেখেছি। এই সিমিলারিটি আসলে আপনি কতটা দেখেন, কিংবা এর ঘটনার যে পরম্পরা, সেটি কি পরম্পরা বলতে চান কিনা আপনি? নিশ্চিত এটা ক্লিয়ার কন্টিনিউয়েশন অন্তত পক্ষে আমি দেখি। কারণ আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে গ্লোবালাইজেশন এবং সোশ্যাল মিডিয়ার প্রলিফারেশনের পরে, মানে আমরা যদি মনে করি যে একটা রাষ্ট্রের যে জেনজি আছে তারা অন্য রাষ্ট্রের জেনজির সাথে তাদের সম্পর্ক নাই, এটা ভুল। এবং আমরা বারবার দেখেছি যে সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়াকে আমরা যতই প্রেশারাইজ করি না কেন এবং তাদেরকে যতই সাপ্রেস, অনেক বেশি স্ট্রঙ্গার সেটা বিভিন্ন মাধ্যমে এই এই কমিউনিকেশন গুলি থাকে। সুতরাং এখানে একটা কন্টিনিউয়েশন থাকবে। এখন রাষ্ট্রগুলির উচিত হবে বাস্তবতাটাকে মেনে নেওয়া এবং জেনজি আগের চেয়ে অনেক বেশি কমিক কন্ট্যাক্টে থাকে একজন আরেকজনের সাথে। আপনি নাইজেরিয়াতে কোনো কিছু ঘটলে পরে সেটা আপনি ভুটানে দেখতে পারবেন, ভুটানে কিছু ঘটলে পরে আপনি অস্ট্রেলিয়াতে দেখতে পারবেন। ফলে এটার একটা স্পাইরাল এফেক্ট আছে। সো এই স্পাইরাল এফেক্টটা মানে এখন যেটাকে আমরা বলি নিউ নর্মাল এবং নিউ পলিটিক্যাল রিয়ালিটি, এখন কতটুকু রাষ্ট্রগুলি এটাকে অনুধাবন করেন সেটা হলো দেখার বিষয়। যে কারণে আমি বললাম যে যেসব রাষ্ট্রগুলিতে শাসনের বীজ আছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে। এবং আমি মনে করি যে এইটার পরম্পরা, যে শব্দটা আপনি ব্যবহার করলেন, এটার পরম্পরায় হয়তো আমরা ভবিষ্যতে আরো এরকম কিছু দেখব, আশেপাশেই দেখব। অবশ্যই পরম্পরায় আসলে বলতে হবে, এবং আপনি যেমনটি বলছিলেন যে নিউ পলিটিক্যাল রিয়েলিটি এবং নিউ নর্মাল, এটি আসলে নিউ নর্মাল। অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক শাহাবাদ আলম খান আমাদের সাথে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত আমরা জানবো অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো অনুষ্ঠানে।